নিয়োগ প্রক্রিয়া চালু করলে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে, এত বছর ধরে চাকরি করছে, তারা তো আর পরীক্ষা দিলেই বা কজন পারবে? তাদের কি সেই প্রিপারেশন রয়েছে? 7 বছর আগে আমি একটা পরীক্ষায় পাশ করেছি, এখন আমাকে যদি 7 বছর পরে সেই পরীক্ষায় বসতে বলা হয়, আমার পক্ষে কি সম্ভব হয়ে পাশ করা? দুদিন আগেই সুপ্রিম কোর্ট যে 26,000 ছেলের যোগ্য অযোগ্য নিয়ে যে চাকরি সমস্ত চলে গেছে, যেখানে যোগ্য অযোগ্য বাছা যায়নি, তার জন্য আজকে সুপ্রিম কোর্ট 26,000 ছেলে চাকরি নেই এইভাবে ঘোষণা করে দিয়েছে। আজকে মুখ্যমন্ত্রী দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি বললেন যে 2 মাসের মধ্যে আপনাদের একটা ব্যবস্থা করে দেওয়া হবে, আপনারা চিন্তা করবেন না। তো এই জিনিসটা কতটা কিভাবে কি ব্যবস্থা করা যাবে, যেখানে ওএমআর সিট নেই, যোগ্য অযোগ্য বাছা যায়নি, সুপ্রিম কোর্ট এতদিন ধরে সময় দিয়েও যোগ্য অযোগ্য বাঁচতে পারেনি সরকার। তা সেই ক্ষেত্রে যে আমাদের ভারতবর্ষের শব্দ বিচারালয়ের প্রধান হচ্ছে সুপ্রিম কোর্ট, তারা যখন করে দিয়েছে, এখানে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন, তাহলে এখানে কি মুখ্যমন্ত্রী ওনাদের কি লেমন জুস খাওয়ালেন? আপনি একটু আমাকে, আপনি সাধারণ মানুষ এবং আমাকে একটুখানি আলোকপাত করুন দেখি। ধন্যবাদ স্যার, আপনার এই সময়োপযোগী এবং সঠিক একটা প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। না, মুখ্যমন্ত্রী লেমন জুস খাওয়ালেন কিনা এটা বলা একটু কষ্টকর, তবে মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন অভিভাবক, এই রাজ্যের অভিভাবক। তা এখন যখন সমস্যার সূত্রপাত হয়েছে, সে যে কোনো কারণেই হোক, সেটা মুখ্যমন্ত্রীর দোষেই হোক কি রাজ্য পরিচালনার দোষেই হোক, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীর একটা দায়িত্ব থেকেই যায় এত বড় একটা ঘটনায়। তো সেখানে স্বাভাবিকভাবেই তাদের যে ভবিষ্যৎ কি হবে, যোগ্যদের ভবিষ্যৎ কি হবে, এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতেই হবে। একটা কোনো সিদ্ধান্ত নিতেই হবে, তার কারণ সামনের বছর বিধানসভা ভোট, এবং এইটা একটা অভয় নিয়ে অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসন প্রচন্ড চাপের মধ্যে রয়েছে। অভয়ের এখনো প্রকৃত দোষী কারা কারা সমস্ত ঢাকার প্রচেষ্টা করেছে, একজন তারা কেউ ধরা পড়েনি। সারা পশ্চিমবঙ্গে এই নিয়ে একটা আগুন, মানে এক ধরনের বাতাবরণ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। এমন অবস্থায় এত বড় একটা রায়, যেখানে এত হাজার লোকের চাকরি চলে গেল, এটা বোধহয় ভারতবর্ষের ক্ষেত্রে অভূতপূর্ব, সারা ভারতবর্ষের এরকম হয়নি। এবং দুর্নীতি যে মাত্রায় হয়েছে, যে স্কেলে দুর্নীতি হয়েছে, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটাও ভারতবর্ষের ক্ষেত্রে অভূতপূর্ব। এটা যে একজন করেছে তা নয়, এটা একটা গোষ্ঠীবদ্ধভাবে অনেকে মিলে দীর্ঘদিন ধরে দুর্নীতিটা চালিয়ে গেছে। এরকম জিনিসও ভারতবর্ষের ক্ষেত্রে খুব কম হয়েছে। এখন এটা মুখ্যমন্ত্রী জানতো কি জানতো না সেটা তো আমরা কেউই জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর না জানাটাও একটা ব্যর্থতা। যদি মুখ্যমন্ত্রী না জানে, এত বড় ঘটনা এতদিন ধরে চলছে, ব্যর্থতা। আর জানার পরেও যদি কিছু না বলে, সেটাও একটা বড় একটা মানে বিশাল বড় খারাপ ব্যাপার। তো মুখ্যমন্ত্রী তার দায়িত্ব এড়াতে পারেন না। এখন অযোগ্যদের চাকরি গেল, যোগ্যরা কে কিভাবে করবে শোনা যাচ্ছে, তিনি তাদেরকে কাউকে কাউকে এরকম শোনা যাচ্ছে, শোনা কথা যে হয়তো ওই প্যারা টিচার মানে অস্থায়ী কোনো ভাবে তাদেরকে কিছু নিয়োগ করবে। হ্যাঁ, আর এইভাবে যাতে অন্তত তারা কোনো কঠিন সিদ্ধান্ত না নেয়, মানে সেই জন্য তাদেরকে একটা সান্ত্বনার ব্যাপার দেওয়ার জন্য হয়তো কোনো একটা ওই চুক্তিভিত্তিক কোনো নিয়োগে আপাতভাবে যেতে পারে। তারপরে তো যেরকম কোর্ট বলেছে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। এখন নিয়োগ প্রক্রিয়া চালু করলে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে, এত বছর ধরে চাকরি করছে, তারা তো আর পরীক্ষা দিলেই বা কজন পারবে? তাদের কি সেই প্রিপারেশন রয়েছে? 7 বছর আগে আমি একটা পরীক্ষায় পাশ করেছি, এখন আমাকে যদি 7 বছর পরে সেই পরীক্ষায় বসতে বলা হয়, আমার পক্ষে কি সম্ভব হয়ে পাশ করা? কারোর পক্ষেই, বেশিরভাগ লোকের পক্ষেই সম্ভব হবে না এভাবে প্রিপারেশন ছাড়া। তো এখন এটা একটা বড় জটিল প্রশ্ন, খুব খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গবাসীরা চলেছি। আমরা সবাই আশা করবো যাতে যোগ্যদের এই এরকম মানে যোগ্যদের সাথে কোনো রকম বঞ্চনা না হয়। এখন দেখা যাক ভবিতব্য কি আছে, বলা খুব মুশকিল। আমি আর একটা একটু কোশ্চেন করছি, সামান্য আপনার টাইমটা আমি একটুখানি করছি, যে প্রাক্তন জাজ এখন বিজেপির এমপি হয়েছেন তমলুক থেকে। তো উনি শুনলাম, দেখলাম, কাগজেও দেখলাম যে আমাকে যদি একটা কমিটি গঠন করা হোক, মুখ্যমন্ত্রী এবং দিদি বলে সম্বোধন করে উনি বলেছেন যে কমিটিতে আমি থাকবো, আমি এর যোগ্য অযোগ্য আমি বাছার ব্যবস্থা করে দেবো, আমার কাছে সেই জিনিস আছে এবং আমি সেটা পারবো। তা আজকে মুখ্যমন্ত্রী তো আমাদের পশ্চিমবঙ্গের সকলের মুখ্যমন্ত্রী, কি বিজেপি কি সিপিএম সকলেরই তো। তা উনি তো বিজেপির একজন এমপি, তা প্রাক্তন জজ। তা ওনার কথা শুনে কি ওনাকে দিয়ে কোনো কমিটি গঠন করবেন না, ওনার কোনো অ্যাডভাইস নেবেন? এটা কি আমরা আশা করতে পারি? দেখুন, আমার ব্যক্তিগত ধারণা মুখ্যমন্ত্রী ওনার অ্যাডভাইসটা নেবে না। তবে উনি যে অ্যাডভাইসটা দিয়েছেন সেটা কিন্তু খুব একটা খারাপ দেননি, কেননা উনি যেহেতু দীর্ঘদিন ধরে এই শুনানি প্রক্রিয়ায় ছিলেন, উনি পুরো ব্যাপারটা জানেন।
এবং ওনার হাতেই প্রথম বিষয়টা ধরা পড়ে এবং উনি সবার সাথে কথা বলেছেন, পুরো বিষয়টা জানেন কি করে যোগ্য অযোগ্য বাছাই করবার কি পদ্ধতি আছে, সেটা কিছুটা হলেও ওনার নলেজ রয়েছে। হয়তো পুরোপুরি করা না গেলে অনেকটাই তিনি হয়তো সফল হবেন এবং তিনি সর্বদলীয় একটা দল করতে বলেছেন। করতে পারলে, চেষ্টা করতে কোনো ক্ষতি নেই, করা যেতেই পারে, করাটা উচিত বলে মনে হয়। কিন্তু আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনৈতিক কারণে এই ধরনের কোনো কমিটি গঠন করবে না। কেননা তাহলে কি হবে, যে যদি ভালো কিছু হয়ও তাহলেও সেই কৃতিত্বটা উনি নিতে পারবেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু শুধু ভালো কাজ করলেই হবে না, তার কৃতিত্ব দাবিদারি তিনি করেন। ঠিক বলেছেন আপনি। তো সেই জন্য যেখানে কৃতিত্ব তিনি পাবেন না, সেখানে এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় মেনে নেবেন না। এটা সাধারণ মানুষের দিকে তাকিয়ে ওনার এটা উচিত ছিল, কারণ কেউ তো বলেনি। এই দুদিন যে ব্যাপারটা ঘটে গেছে, এর মধ্যে কোনো রাজনৈতিক নেতা, কোনো বুদ্ধিজীবী, কোনো এডুকেশন দপ্তর, প্রত্যেকটা দপ্তর, যে কোনো কোনো নেতা, সিপিএম, কংগ্রেস, যে কোনো নেতাদের কাছে, যেহেতু উনি এই ব্যাপারটা জানেন, অনেকদিন কালচার করেছেন এবং উনি তখন এটাকে পরে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার মনে হয় ওনার কাছে কোনো কিছু এমন একটা কিছু আছে যেটা রাজনৈতিক নিরপেক্ষতার দিকে তাকিয়ে একটা কিছু করা, আজ মুখ্যমন্ত্রী হিসেবে, কিন্তু সকলের মুখ্যমন্ত্রী, আমার মনে হয় যে আপনি কি বলেন যে একটা কিছু করা দরকারও আছে। তাতে কার কৃতিত্ব বেশি কার কৃতিত্ব কম সেটা না দেখে, এই চাকরি হারাদের কথা ভেবে চিন্তে দেখে, অবশ্যই একদম সঠিক কথা বলেছেন যে আগে আমাদের কাছে মানুষের উপকার, মানুষের জনগণের কল্যাণ, তা রাজনৈতিক ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা কম বেশি থাকতেই পারে, কিন্তু সেটাকে সরিয়ে রেখে জনগণের কল্যাণ এবং যারা যোগ্য চাকরিয়ারদের পাশে দাঁড়ানোটাই প্রধান কাজ। কিন্তু আমি যতটা দেখেছি বা বিশ্লেষণ করেছি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়ে রাখেন এবং যার জন্যে তিনি আজকে খুব সফল রাজনীতিবিদ। এটা আপনার মানে মমতা ব্যানার্জির এটা একটা বৈশিষ্ট্য বলতে পারেন, যে কোনো প্রকারেই হোক আজ তিনি কিন্তু একজন সফল রাজনীতিবিদ ভারতবর্ষের মধ্যে, এবং এইটা তিনি সক্ষম হয়েছেন বুদ্ধিমত্তার জোরে বলতে হবে। তো আমার মনে হয় যে সর্বক্ষেত্রেই তিনি নিজের লাভটাকে প্রাধান্য দিয়ে চলেন। তো না হলে দেখুন, একটা হাওয়া কাজ সিঙ্গুর, সেটাকে করে দেওয়া হলো। এখন এটা যদিও বিতর্কিত ব্যাপার, কিন্তু আমার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিজিৎ গাঙ্গুলি যে প্রস্তাবটা দিয়েছেন সেই প্রস্তাবে রাজি হবেন। আর একটা প্রশ্ন হচ্ছে, উনি যে আজকে মিটিংয়ে বললেন যে টোটাল আমার শিক্ষা দপ্তরটাকে, শিক্ষা ব্যবস্থাটাকে বিজেপি এবং সিপিএম নষ্ট করে দিয়েছে, এটা সম্বন্ধে আপনার কি মতামত? না দেখুন, বিজেপি সিপিএম তো এই বিষয়ে কাউকেই দোষ দিলে হবে না। ব্যাপারটা হচ্ছে যে শিক্ষা দপ্তরের বিভিন্ন পদাধিকারী, নেতা, মন্ত্রীরা দুর্নীতি করেছে, সেই জন্যই শিক্ষা দপ্তরটা আজকে জেলে চলে গেছে। এটা তো আর বিজেপি বা সিপিএম এর ব্যাপার নয়। যদি উনি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি হচ্ছেন শিক্ষা দপ্তরেরও সব দপ্তরেরই প্রধান, তো যদি উনি সঠিকভাবে দেখতেন তখনই এই দুর্নীতিগুলো হতো না, তাহলে বিজেপি সিপিএম কিছু করতে পারতো না। বিরোধী দল তো রাজনৈতিক ফায়দা নেবেই। এখন আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেননি, তাই শিক্ষা দপ্তর জেলে গেছে। আজকে শিক্ষকদের অভাব চতুর্দিকে, স্কুলগুলোতে শিক্ষকদের অভাব, প্রধান শিক্ষককে দরজা খুলতে হচ্ছে, কোথাও প্রধান শিক্ষককে বেল বাজাতে হচ্ছে। হ্যাঁ, তো এরকম আছে, সব জায়গায় কর্মী নেই, শিক্ষক নেই, ছাত্র। শহরে তো সবাই এখন বেসরকারি স্কুলেই পড়ে। শহরে তো সরকারি স্কুলে কেউ পড়েই না। এখন সরকারি স্কুল বলতে গেলে যে শহরতলি, গ্রামগঞ্জ, তো শহরে তো কেউ সরকারি স্কুলে এখন পড়েই না, বাদ দিন, শুধু শহরতলি, গ্রামগঞ্জ সেখানে পড়ে সরকারি স্কুলে। তাই শিক্ষক নেই, পরিকাঠামো নেই, কিছু নেই। তার মেধাবী ছেলে গ্রামের, তাদেরও তো পয়সাও নেই যে তারা বেসরকারি স্কুলে পড়াবে। প্রচুর মেধাবী ছাত্রছাত্রী রয়েছে। তো এটা একটা কঠিন সময়। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে অনেক অগ্রগতি ছিল, এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। আপনাকে ধন্যবাদ রাজেশ বাবু।